بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিক্ষা করার জন্য আরও একটা ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আরও একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের গত ক্লাসে আরবি হরফের বিস্তারিত আর কি, হরফগুলো আমরা কিভাবে পড়ব, হরফগুলো আমাদের কিভাবে উচ্চারণ হবে, এটা সম্পর্কে পড়েছিলাম। আপনারা যে কোনো একজন আমাকে জানান যে আমার কথা শোনা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে কিনা। ওকে, আচ্ছা, আমরা গত ক্লাসে আমাদের যে অক্ষর পড়তেছিলাম, আমরা এই অক্ষরের সদ দত পর্যন্ত পড়েছিলাম, অর্থাৎ এই তৃতীয় লাইন পর্যন্ত পড়েছিলাম। আমরা কোন পর্যন্ত পড়েছিলাম মনে আছে আপনাদের? যে কোনো একজন বলেন। জি হুজুর, মনে আছে, সদ দত পর্যন্ত পড়ছিলাম। জি, আজকে আমরা বাকি 3 লাইনে আমাদের যে 15টা হরফ আছে, আমরা এই 15টা হরফ পড়বো। হরফ বাকি আছে 14টা, কিন্তু আপনার এখানে হচ্ছে ইয়া ডাবল করে লেখা আছে, এজন্য 15টা আর কি। তো আমরা একটা হোয়াইট বোর্ড একটু সার্চ করে নেই, যাতে আমাদের লিখতে আর কি সুবিধা হয়। এখানে ত যে অক্ষরটা আছে, ত, এখানে আপনারা যে অক্ষরটা আমি গোল করতেছি বা করতেছি, এখানে লাল কালি দিয়ে যে অক্ষরটা গোল করেছি, এটা হচ্ছে ত, এটা হচ্ছে ত, এটা হচ্ছে জ। ত জ, জাস্ট এইটুকু মনে রাখেন। আমি ত জ বলতেছি, এটা মনে রাখেন। তারপরে এটা আমরা কিভাবে চিনতে পারবো বা বুঝতে পারবো, এটা আমি বুঝাই দিচ্ছি। এই সাইডে যে অক্ষরটা আছে এটা হচ্ছে কি ত, এর পাশেরটা হচ্ছে জ, এরপরে হলুদ কালার দিয়ে করছি যেটা, এটা হচ্ছে আইন, আর এর পাশের কালারটা হচ্ছে গইন। এর পাশের যে অক্ষর আছে সেটা হচ্ছে গইন। তাহলে আমরা প্রথমে এই 4টা অক্ষর শিখে নেই, তারপরে আবার আমরা আমাদের বইয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ। ওকে, ত যে অক্ষরটা আছে এটা অনেকটা বড়শির মতো দেখতে, ঠিক আছে? বড়শি বলেন বা উল্টা ছাতার মতো দেখতে অনেকটা, ঠিক আছে? ত যে অক্ষরটা আছে এটা, এটা আমি একবার লিখলে আপনারা বুঝতে পারবেন। ত, এই যে ত অক্ষরটা আছে, এই ত মতো দেখতে, ঠিক আছে? এই সিমিলার 2টা অক্ষর আছে, ত এবং একটা হচ্ছে জ, আর এখানে একটা হচ্ছে আইন এবং আরেকটা হচ্ছে গইন। ঠিক আছে? ত যে অক্ষরটা আছে এটা অনেকটা কিসের মতো দেখতে? এটা অনেকটা আপনার একটা বড়শির মতো দেখতে, মানে নিচের দিকে একটা বড়শির মতো দেখতে বাঁকানো, ঠিক আছে? আচ্ছা, একটা মিনিট, আপনাদের গ্রুপের একজন মেসেজ দিচ্ছে, উনি মনে হয় ক্লাসে জয়েন করতে পারে নাই। লিঙ্কটা আমি একটু আবার শেয়ার করে দিয়ে আপনাদের ক্লাসটা আবার কন্টিনিউ করতেছি।
লিঙ্ক এটা আমাদের এই যে আমি পাঠাইছি এখন এরকম যদি পাঠাতে পারেন তাহলে সহজে লিঙ্ক এটা আমি আনতে পারবো। আচ্ছা, উনি ঢুকতে পারতেছে না ক্লাসে, ওনাকে একটা লিঙ্ক দিয়ে দেই, একটু কষ্ট করবেন। বিষয় হচ্ছে কি, ক্লাসে আপনাদের উদ্দেশ্য বলতেছি কথাটা, সেটা হচ্ছে আপনারা যখন ক্লাসে জয়েন করবেন, লিঙ্কে ক্লিক করার পরে মিনিমাম 1 মিনিট অপেক্ষা করবেন, মিনিমাম 1 মিনিট। কারণ একসাথে সবাই যদি একসাথে লিঙ্কে ক্লিক করেন তখন লিঙ্কটা বেঁধে যায় আর কি, এজন্য আপনার তখন ওই করতে সমস্যা হয়, একটু দেরি হয়। তো এই দেরি হইলে আপনি যদি সাথে সাথে বের হয়ে যান তখন হচ্ছে আবার ঝামেলা হয়ে যায়। তো আমরা পড়তেছিলাম ত। ত যে অক্ষরটা, এটা অনেকটা বড়শির মতো দেখতে, উপর থেকে একটা দাগ এসে নিচে একটা গোল হয়ে গেছে, উপর থেকে একটা দাগ এসে নিচে একটা গোল হয়ে গেছে। এই যে ত অক্ষরটা, এটার উপরে কি থাকবে না, কোনো নোক্তা থাকবে না। আমরা কিন্তু বিগত ক্লাসগুলোতে পড়েছি যে যদি এই যে ফোঁটা থাকে আরবি কোনো হরফের উপরে, এগুলোকে ফোঁটা না বলে এগুলোর একটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে কি নোক্তা, সেটা হচ্ছে নোক্তা। এই তর উপরে কোনো নোক্তা থাকবে না। ত, আমরা যে বাংলায় যে ত পড়ি, এটা ঠিক ওই ত এর মতো, এই যে এরকম ত, আমরা বাংলায় যে ত পড়ি এটা ঠিক ওই ত এর মতো, এটা ঠিক আছে। তারপরটা হচ্ছে ত এর মতো সেম দেখতে, কিন্তু উপরে শুধু একটা নোক্তা, সেটা হচ্ছে কি উন্তর্জ। আমরা পড়ি না অন্তর্জ পড়ি বা জ পড়ি, তো এটাও এরকম হবে, এরকম যে জ পড়ি আমরা, ঠিক আছে। তাহলে ত জ, ত জ। এবার আসি এই দুটো অক্ষর উচ্চারণ কোথা থেকে হবে, এই দুটো অক্ষরের উচ্চারণ কোথা থেকে হবে, ঠিক আছে। এই দুটো অক্ষরের উচ্চারণ হবে হচ্ছে আমাদের ত যে অক্ষরটা, ত যে অক্ষরটা, এটা কোথা থেকে হবে, এটা আমাদের জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, সামনের আগা, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে ত ত ত ত ত, এরকম ভাবে, ঠিক আছে। ত ত এরকম ভাবে উচ্চারিত হবে। এরপরে জ যে অক্ষরটা, জটা কোথা থেকে উচ্চারিত হবে, জটা আমাদের জিহ্বার আগা, জটা আমাদের জিহ্বার আগা, আমাদের যে জিহ্বার আগাটা আছে, এই জিহ্বার আগাটা, এই যে জিহ্বার আগাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জিহ্বার আগাটা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে জ জ জ, এই জায়গাটা এখানে লাগবে জ জ জ জ জ। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এর উচ্চারণটা কেমন হবে। তাহলে ত এর উচ্চারণটা কোথায় হবে, ত এর উচ্চারণটা আমাদের জিহ্বার আগাটা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, জিহ্বার আগাটা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, উপরের, কিন্তু উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। আর ইটা কোথায় লাগবে, যে জটা হচ্ছে আমাদের সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে, তাহলে ত লাগবে গোড়ার সঙ্গে, আর জ লাগবে কার সঙ্গে, জ লাগবে আগার সঙ্গে, ত লাগবে গোড়ার সাথে অর্থাৎ গোড়ার সাথে, আর জ লাগবে আগার সাথে। তাহলে আমরা একটু আলাদা করে আরো পড়ি। আচ্ছা, এটা প্রাথমিক আপনাদের বুঝাই, তারপরে আরো গভীরভাবে বুঝাবো। আজকে ইনশাআল্লাহ আমরা অক্ষরগুলো শেষ করে ফেলবো। এরপরে আছে হচ্ছে আইন। আইন অক্ষরটা অনেকটা কঠিন উচ্চারণটা, দোয়াদের মতো, ঠিক আছে। আইন অক্ষরটা অনেকটা কঠিন উচ্চারণটা, সেটা কিরকম, আইন অক্ষরের উচ্চারণ হচ্ছে আপনার, আইনটা কি ছোট একটা কলসির মতো দেখতে আর কি। আমরা ছোটবেলায় দেখছি যে
কলসি আপনার ওই কলস বা কলসি যে আমাদের গ্রামের ভাষায় বলে বা গ্রামের দিকে আপনার কলসিগুলো ওই উপরের দিকে একটু ছোট হয় আর নিচের দিকে অনেক বড় হয়। অর্থাৎ আমরা যদি এটাকে এরকম গোল করে দেই, এরকম গোল করে দেই আর এখানে যদি এটা লাগাই দেই তাহলে মনে হবে এটা একটা কি কলস। গ্রামে যে পানি নিয়ে আসে আমাদের চাচিরা, মারা, বোনেরা, ওই কলসের মতো লাগবে, ঠিক আছে? তো একটা এক সাইড ভাঙা কলসের মতো আর কি, এক সাইড ভাঙা কলসের মতো, এক সাইড ভাঙা কলসের মতো। এটা হচ্ছে কি আইন। আইন, এই আইনটা কোথা থেকে উচ্চারণ হবে? আমাদের এই কণ্ঠনালীর মাঝ বরাবর, অর্থাৎ এই গলার যে উঁচু জায়গাটা আছে এখান থেকে উচ্চারিত হবে। কিভাবে? গলা চেপে আইন, 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 এরকম ভাবে, ঠিক আছে? গলা একটু চাপ হবে, হয়ে উচ্চারিত হবে আইন, 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 এরকম ভাবে। হ্যাঁ, আইন, এরকম ভাবে এটা উচ্চারিত হবে। এরপরে গইন। গইন হরফটা আবার আমাদের কণ্ঠনালীর শেষ ভাগ, অর্থাৎ আমাদের একবার এই জায়গায়, এই যে গলা শেষ হয়েছে এবং উপরের মাথার সাথে যে অংশটা লাগছে অর্থাৎ দাড়ির সাথে, আমাদের এই এই মাথার সাথে যে অংশটা, গলার যে অংশটা শেষ হয়ে গেছে, এই অংশ থেকে উচ্চারণ হবে কি গইন। গইন মনে হবে কি আওয়াজটা গালের ভিতর থেকে আসতেছে, আওয়াজটা গালের ভিতর থেকে আসতেছে। গইন এরকম আওয়াজ হবে, গইন এরকম একটা আওয়াজ হবে। আর গইনের মাকড়াসটা তো এই জায়গাতে দেখলাম, তা আমরা গইনটাকে চিনবো কেমনে? গইনটাও কি অর্ধেক কলসের মতো, গইনটাও দেখতে অর্ধেক কলসের মতো। পার্থক্য হচ্ছে কি? পার্থক্য হচ্ছে গইনের উপরে একটা নোক্তা আছে, গইনের উপরে কি আছে? একটা নোক্তা আছে। গইনটা দেখতে কিন্তু অনেকটা কলসের মতো, কিন্তু গইনের উপরে একটা নোক্তা আছে। তাহলে আমরা পড়ি আবার, ত যে অক্ষরটা আছে এটা অনেকটা বড়শির মতো দেখতে, উপরে কোনো নোক্তা নাই, এটাকে বলে ত। এটাকে বলে ত। এটা বাংলার ত যেমন বলি আমরা এরকম উচ্চারণ হবে, কিন্তু শুদ্ধ উচ্চারণ করতে গেলে কি করতে হবে? জিহ্বার আগাটা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাবো, ঠিক আছে? আচ্ছা, আমরা এবার 10 বার বলবো, এই তটা আমরা 10 বার একসাথে বলবো। আপনারা সবাই মিউট খোলেন। ওকে, আমরা একসাথে সবাই বলবো, ঠিক আছে? ত, 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 আচ্ছা, ওকে। এবার আপনারা 1 মিনিট আপনারা আমার কথা শুনেন। এবার সকলে ই করে আবার মিউট করেন, করে আবার আমার কথা শুনেন। সেটা হচ্ছে আমরা তটা উচ্চারণ করলাম, তটা হচ্ছে আমাদের জিহ্বার আগার অংশ উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে, মানে এই যে দুইটা দাঁত, একটা বড় দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে ত। লা হাওলা ওয়ালা কুওয়াতা। ত এটা উচ্চারণ হবে, ঠিক আছে? এর পরের যেটা অক্ষর আছে সেটা হচ্ছে কি জ। তর উপরে একটা নোক্তা দিলে সেটা হয়ে যায় জ। এই জ অক্ষরটা কিভাবে উচ্চারণ হবে? জ অক্ষরটা হচ্ছে আমাদের জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে জ। জ হালকা আওয়াজে, ঠিক আছে? তো আমরা এবার 5 বার প্র্যাকটিস করি এটা। আপনারা মিউট খোলেন, আমরা একসাথে বলি জ, 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 জ,
জ জ জ জ জ ওকে জ ওকে ওকে এনাফ। আচ্ছা আমরা এই যেভাবে বলছি আমি এবার বলতে বললে আপনাদের মিউট খোলা লাগবে না, কিন্তু আপনারা এইভাবে বলবেন। কারণ হচ্ছে এইভাবে যদি আমরা করতে যাই তাহলে আমাদের সময় নষ্ট হবে। আমরা কি করব, ক্লাসের শেষে, আগামী ক্লাসে তো আমাদের আজকের ক্লাসে অক্ষর শেষ হয়ে যাচ্ছে, আগামী ক্লাসে আপনাদের প্রত্যেককে পড়তে দিব অক্ষরগুলা, যে আপনি পড়েন আপনি পড়েন আপনি পড়েন এরকম ভাবে। তাহলে এবার আমরা পড়ি, জ্বর পরে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে আইন। আইনটা কি হবে, একটু গলা চেপে হবে, আমি যেভাবে বলছি এইভাবে আমাদের কণ্ঠনালীর এই মাঝখান থেকে উচ্চারিত হবে, গলাটা একটু চেপে হবে, মানে আওয়াজটা একটু চাপা হবে, ঠিক আছে? তো আপনারা সবাই মিউট করা অবস্থায় পড়েন, মিউট খোলা লাগবে না। আইন 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 আইন। মাশাআল্লাহ, আশা করি আপনারা সকলে সুন্দরভাবে পড়তে পারছেন। এর পরেরটা হচ্ছে গয়ন। গয়নটা কোনো গলা চাপ হবে না, কোনো কিছু হবে না, জাস্ট সিম্পল ভাবে উচ্চারিত হবে। গয়ন 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 গয়ন, এভাবে। ওকে, একটা মিনিট, আমি আমার গ্লাসটা একটু নিয়ে আসি, চশমাটা। ওকে, গয়ন যে অক্ষরটা, এটা হচ্ছে আমাদের কণ্ঠনালীর একবারে শেষ ভাগ, অর্থাৎ এই যে গলার এইখান থেকে একদম গলার সাথে মাথার যে অংশটা লেগে আছে, এইখান থেকে কি হবে, এখান থেকে উচ্চারিত হবে। কিরকম ভাবে, একটু হালকা আওয়াজ মনে হবে, আওয়াজটা গলার ভিতর থেকে বের হয়ে আসতেছে, আওয়াজটা গলার ভিতর থেকে বের হয়ে আসতেছে, এসে উচ্চারণ কেমন হবে, গয়ন গয়ন, এরকম একটা আওয়াজ দিবে, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, আমরা এটা 5-6 বার বলতে থাকি। গয়ন 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 গয়ন, ঠিক আছে মাশাআল্লাহ। ওকে, এরপরে আমরা যেটা আছে সেগুলো লিখব। এরপরে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে একবারে সহজ একটা অক্ষর। আচ্ছা আমরা এটা মুছে দেই। আচ্ছা, এর পরের অক্ষরটা হচ্ছে কি, এর পরের অক্ষরটা হচ্ছে ফা, তারপরের অক্ষরটা হচ্ছে কফ, তারপরের অক্ষরটা হচ্ছে কি কাফ। তো আমরা এখানে যে অনেকটা নৌকার মতো, কিন্তু এক মাথা কি একটু মোটা, এক মাথা একটু মোটা, অনেকটা নৌকার মতো কিন্তু একটা মাথা একটু মোটা। আবার তারই মতো দেখতে আরেকজন, সেও সেম দেখতে, শুধু পার্থক্য হচ্ছে নোক্তার। পার্থক্য হচ্ছে কি নোক্তা, এখানে একটা নোক্তা, এখানে দুইটা নোক্তা। তো যেটা দুইটা নোক্তা এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফা। যেটা দুই নোক্তাওয়ালা এটা হচ্ছে ফা ফা। আর যেটা, সরি, যেটা এক নোক্তাওয়ালা এটা হচ্ছে কি ফা ফা। আর যেটা দুই নোক্তাওয়ালা এটা হচ্ছে কফ 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 কফ। ওকে মাশাআল্লাহ। আর এর পরে যেটা একটা কি আছে, একটা লম্বা বাঁকা লাঠির মতো, একটা লম্বা বাঁকা লাঠির মতো, একটা লম্বা বাঁকা লাঠির মতো, এটাকে কি বলে, তার মধ্যখান আবার কি একটা পেঁচানো, একটু পেঁচিয়ে রাখা মধ্যখানে, সেটা হচ্ছে কাফ। সেটা হচ্ছে কি কাফ, মধ্যখান পেঁচানো, সেটা হচ্ছে কাফ। ফাটা উচ্চারণ হবে আমাদের, তাহলে আমরা বলি, আমার সাথে 5-6 বার বলবেন।
নৌকার মতো দেখা যায় তার নাম ফা। নৌকার মতো দেখা যায় উপরে এক নোক্তা তার নাম ফা। নৌকার মতো দেখা যায় উপরে এক নোক্তা তার নাম ফা। ওকে, তাহলে নৌকার মতো দেখা যায় উপরে একটা ফোঁটা বা একটা নোক্তা, তার নাম কি? তার নাম হচ্ছে ফা। এরপরে যেটা আছে নৌকার মতো দেখতে, উপরে কয়টা নোক্তা? উপরে দুইটা নোক্তা। উপরে কয়টা নোক্তা? উপরে দুইটা নোক্তা, তার নাম কফ। কফ কফ। ওকে, মাশাআল্লাহ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি? কাফ। সেটা হচ্ছে কাফ। কোনো নোক্তা নেই, একবারে ফাঁকা, মধ্যখান কি? পেঁচানো। মধ্যখান পেঁচানো, তার মাঝে কি? মাঝে একটা পেঁচানো, এটার নাম হচ্ছে কি? কাফ। তাহলে ফাটা কোথা থেকে উচ্চারণ হবে এবার আমরা শিখি। নৌকার মতো দেখা যায়, ঠিক আছে, অনেকটা নৌকার মতো দেখতে, অনেকটা নৌকার মতো দেখতে। উপরে কি আছে? উপরে একটা নোক্তা আছে। উপরে একটা নোক্তা আছে। এই যে উপরে একটা নোক্তা সহ আছে, এটা হচ্ছে ফা। এই ফাটা কোথা থেকে উচ্চারণ হবে? ফাটা আমাদের জিহ্বার আগা, এই যে সরি, আমাদের এই ঠোঁটের নরম জায়গা, ঠোঁটের পেট বলে এটা। এটা উপরের দুই দাঁতের সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে ফা। ফা ফা। আপনারা কি আমার কথা শুনতে এবং বুঝতে পারতেছেন? জি জি শুনতে পেয়েছি। ওকে, মাশাআল্লাহ। নৌকার মতো দেখা যায় উপরে একটা নোক্তা, এর নাম হচ্ছে কি? এর নাম হচ্ছে ফা। এখন একে তো চিনলাম, এর নামও জানলাম, এখন এটা কোথা থেকে উচ্চারণ করবো এটা জানা জরুরি। তো এটা উচ্চারণ হবে আমাদের জিহ্বার আগা, ঠিক আছে, বা এই দুই ফা। আমাদের উপরের দুই দাঁত এই নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে ফা। ফা 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 ফা। ঠিক আছে, তাহলে কোথা থেকে উচ্চারণ হবে ফাটা? ফাটা আমাদের জিহ্বার জিহ্বার উচ্চারণ হবে বলছি নাকি দাঁতের থেকে বলছি? বলেন তো, ফা কোথা থেকে উচ্চারণ হবে বলছি? একজন বলেন। ঠোঁটের ঠোঁটের মাঝখান থেকে যে নরম জায়গাটা, ওইখানে ওকে, ওইটা মাশাআল্লাহ উপরে দুই মাশাআল্লাহ। দাঁতের আগার সাথে লাগে। ভেরি গুড, ভেরি গুড। সেটা এরকম হবে ক্লাসে পা। ক্লাসে এরকম উপস্থিত মানে অ্যাক্টিভ থাকতে হবে, জিজ্ঞেস করলেই বলতে পারবেন, এরকম থাকতে হবে। তাহলে ফাটা হচ্ছে জি জি আমাদের দুই ইনশাআল্লাহ। ঠোঁট, সামনের উপরের দুই দাঁত নিচের দুই ঠোঁটের সঙ্গে কি হবে? একটু টাচ হবে, হয়ে উচ্চারিত হবে ফা। ফা 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 ফা। এরকম ভাবে উচ্চারিত হবে, ঠিক আছে ইনশাল্লাহ। এর পরের অক্ষর হচ্ছে কি? এর পরের অক্ষর হচ্ছে দুই নোক্তাওয়ালা কফ। কফ 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 কফ। কফ আবার কি? কফ একটা কলকলার হরফ। কফ হচ্ছে কলকলার হরফ। কফের বাকরাসটা একটু জটিল আছে কিন্তু সহজ। কফের বাকরাসটা কি আছে? একটু জটিল আছে কিন্তু সহজ। এই যে কফ অক্ষরটা আছে, এটা হচ্ছে কোথা থেকে উচ্চারণ হবে? এটা আমাদের জিহ্বার গোড়া, তার উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে। জিহ্বার গোড়া তার উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে কফ। কফ 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 কফ
কফ কফ কফ কফ। মানে কফ অক্ষরটা যখন উচ্চারিত হবে তখন কণ্ঠের মধ্যে কি হবে, একটু ভাইব্রেট হবে, একটু কম্পন হবে, একটু কম্পন কেঁপে কেঁপে মতন উঠবে আর কি। তাহলে আমরা আগে পড়ছি ফা, আমাদের নিচের ঠোঁটের পেট, সামনের উপরে দুই দাঁত। এখন আমরা পড়বো কফ। কফটা কোথা থেকে উচ্চারণ হবে? কফ হচ্ছে আমাদের জিহ্বার গোড়া উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে কফ 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 কফ। আরেকটা বিষয় এখানে ক্লিয়ার করার দরকার, সেটা হচ্ছে এখানে যে এই কালারটা দেখতে পাচ্ছেন, এই যে এটা পাতা রং কালার, এটা যেটা দিয়ে গোল করলাম, এটা হচ্ছে কি কফ। এটা হচ্ছে কফ কফ। আর এখানে এই কালার দিয়ে যেটা লিখছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কাফ। এটা হচ্ছে কাফ। দুই নোক্তাওয়ালা এটা হচ্ছে কি কফ 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 কফ। হুজুর বাংলা উচ্চারণটা সাথে লিখে দিলে ভালো হইতো, বোঝার জন্য সুবিধা হইতো। বাংলা উচ্চারণ লিখে দিলে ভালো হবে। উচ্চারণ লিখে দিলে ভালো হবে, আমরা বুঝে লই পরক্ষণে মুখস্থ করা একবারে সহজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড, আমি লিখে দিচ্ছি। তাহলে হ্যাঁ, আসলেই সহজ হবে এটা আপনাদের জন্য। আমি লিখে দেই নিচে। এটা হচ্ছে কফ, দুই নোক্তাওয়ালা, এটা হচ্ছে কফ। আর এই সাইডে যেটা আছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কাফ। এটা হচ্ছে কাফ। এটা হচ্ছে কাফ। আমরা এটা আবার পড়ি। কফ। কফ হচ্ছে জিহ্বার গোড়া উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে কফ 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 কফ। ওকে, তারপরের যেটা সেটা হচ্ছে কি কাফ। কাফটা কিভাবে হবে? কাফের উচ্চারণ আমরা বা কিভাবে চিনবো? কাফটা অনেকটা বাঁকা দেখতে, অর্থাৎ বাঁকা লাঠির মতো বা বড়শির মতো, অনেকটা এরকম দেখতে। তো এর উচ্চারণটা কিভাবে হবে? এই যে মধ্যখান পেঁচানো এই অক্ষরটার উচ্চারণ হবে কাফ কাফ। ঠিক আছে, এর উচ্চারণ কি হবে? এর উচ্চারণ হবে কাফ। কোথার থেকে উচ্চারণ হবে? এর উচ্চারণ হচ্ছে জিহ্বার গোড়ার থেকে আর একটু সামনের দিকে যাবে, আগায় যাবে, গিয়ে ওখান থেকে তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে কাফ কফ কাফ 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 কাফ। কাফ কাফ। আমরা কাপটা কিভাবে বুঝবো? কাপটা হচ্ছে অনেকটা বড়শির মতো দেখতে, তার মধ্যখান পেঁচানো। আর কফটা হচ্ছে নৌকার মতো দেখতে, তার উপরে কি দুইটা নোক্তা। কাপটা হচ্ছে কাফটা হচ্ছে কি, কাফটা হচ্ছে অনেকটা বড়শির মতো দেখতে, মধ্যখানে একটা পেঁচানো আছে, এটা হচ্ছে কাফ। আবার কাফের উচ্চারণ সহজ। কাফের উচ্চারণ হচ্ছে আমাদের, কাফের উচ্চারণ হচ্ছে আমাদের সামনের যে নিচের ঠোঁটটা আছে, এই ঠোঁটের উপরে আপনার ছেলের, অর্থাৎ হচ্ছে এই যে ইটা, আমরা ধরেন এটাকে ধরি হচ্ছে বাবা, এই ফাটাকে, আর এই কফটাকে ধরি হচ্ছে ছেলে। তাহলে বাপ ছেলে কি অনেক সময় একই রকম দেখতে হয়। তো ছেলেটা হচ্ছে কি একটু এই মানে একটু ইয়ে হয়েছে আর কি,
এখন বলে না যে ইয়ং জেনারেশন যারা কি এরা একটু বেশি স্মার্ট, এর জন্য এর উপরে দুইটা নোক্তা, তাহলে আমাদের মনে থাকবে ভালো। ফাটা হচ্ছে বাবা আর কফটা হচ্ছে ছেলে। এই ফাটা বাবা বলে একটু ওল্ড মডেল বলে ফার উপরে একটা নোক্তা, আর কফটা হচ্ছে ছেলে বলে ছেলের উপরে কি তিনটা নোক্তা। হ্যাঁ, ছেলের উপরে তিনটা নোক্তা। তাহলে আমরা এই যে কফটা যখন পড়বো এটার উচ্চারণটা আরেকবার বলে দিব, দিয়ে আমরা এটা শেষ করব আর কি। কফটা হচ্ছে আমাদের জিহ্বার গোড়া উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে কফ 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 কফ। একটু মোটা আওয়াজ হবে, ঠিক আছে, একটু মোটা আওয়াজ হবে। কফ 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 কফ, কফ। এরকম ভাবে। আর আমরা এটা চিনবো কিভাবে? এটা অনেকটা নৌকার মতো দেখতে, উপরে দুইটা নোক্তা। তাও যদি মনে না থাকে তাহলে আমরা বুঝবো কি ফার ছেলে, ফার ছেলে হচ্ছে কফ, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ আমাদের মনে থাকবে। তাহলে এই দুইটা হরফ আমরা চিনতে পারছি বা বুঝতে পারছি। এইবার আমরা বুঝবো হচ্ছে কাফটা। কাফটা কিন্তু একবারে সহজ। কাফটা কিভাবে সহজ? কাফটা হচ্ছে অনেকটা কফ 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 কাফের উচ্চারণটা একদম সহজ, এরকম লাম্বা বড়শির মতো দেখতে, মাঝখানে একটু পেঁচানো, মাঝখানে একটু কি পেঁচানো, মাঝখানে একটু পেঁচানো, উচ্চারণটাও সহজ। আমাদের উপরের দুই দাঁত নিচের ঠোঁটের সাথে লাগবে, জাস্ট এইটুকু। কাফ, একটা বাতাস মতো বের হবে। কাফ কফ কাফ কাফ কফ কাফ কফ কাফ। কফ 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 তাহলে দুই নোক্তাওয়ালা এটা হচ্ছে কি? এটা হচ্ছে কফ, এটা হচ্ছে কফ, কফ এটা হচ্ছে কফ, এটা হচ্ছে কফ। আর এই উপরে কোনো নোক্তা ছাড়া মধ্যখান পেঁচানো ওটা হচ্ছে কি? কাফ, ওটা হচ্ছে কাফ। তাহলে দুই নোক্তাওয়ালা কফ, নোক্তা ছাড়া কাফ, দুই নোক্তাওয়ালা কফ, নোক্তা ছাড়া কাফ। কফ জি, ওকে। আচ্ছা, তাহলে আমরা তারপরের অক্ষরগুলো পড়ি। কফ 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 কফ। আর আমি যখন ভিডিওটা দিব আপনারা একটু খেয়াল করে দেখবেন, তাহলে আর যদি সময় পান দিনের মধ্যে, না দেখলে সমস্যা নাই। এখন যেটা এই দেখা যাচ্ছে, এই যে অক্ষরটা লিখলাম এটা হচ্ছে কি? লাম। এটা একবারে অরিজিনাল বর্ষি, এটা একবারে অরিজিনাল দেশি বর্ষি। যে বর্ষিতে বা যে ছিপে আমরা ছোটবেলায় বিলে মাছ ধরতাম বা আমাদের পুকুরগুলাতে মাছ ধরতাম, এটা সেই একদম অরিজিনাল বর্ষি, এতে কোনো কি নাই, ভেজাল নাই। এটার নাম হচ্ছে কি? লাম। লাম লাম লাম। এরপরে যে মিমটা আছে, মিম, মিমের উচ্চারণ কি? মিমের উচ্চারণ আরো সহজ একবারে। মিম হচ্ছে আমাদের দুই ঠোঁটের, মিম হচ্ছে কি আমাদের দুই ঠোঁটের একসাথে লেগে থাকবে, একসাথে লেগে থাকবে, ঠোঁটের শুকনা অংশ একসাথে লেগে থাকবে, লেগে থেকে হালকা খুলবে, খুলে উচ্চারিত হবে মিম। তাহলে লামটা আমরা আবার বলি, মিমটা আবার বলবো। মিমটা হচ্ছে কি অনেকটা, আমরা এই নিচের অংশটা মুছে দেই মিমের, এই যে এই অংশটা দিয়ে যদি আমরা জাস্ট এরকম লিখি, তাহলে এটা কি অনেকটা রস্যুকারের মতো দেখতে, এটা অনেকটা রস্যুকারের মতো দেখতে। তার নিচে কি একটা দাগ নেমে গেছে, এটাকে বলা হয় মিম। মিম মিম মিম
এভাবে উচ্চারিত হয়। এরপর হচ্ছে কি নুন, এরপরটা হচ্ছে নুন। তাহলে এর পরেরটা হচ্ছে কি নুন, এর পরেরটা নুন। নুন অনেকটা কি একটা ছোট একটা আপনার পাত্রের মতো, গোল একটা পাত্রের মতো, তার মাঝখানে কি একটা নোকতা, গোল একটা পাত্রের মতো বা একটা হাড়ির মতো, তার ভিতরে গিয়ে কি একটা নোকতা। তাহলে লামটা সম্পূর্ণ বড়শির মতো দেখতে একটা অক্ষর, যার নাম লাম। লাম, লাম। লাম যে অক্ষরটা, এটা একটা সিম্পল উচ্চারণ, সিম্পল উচ্চারণ, সহজ একবারে। লামটা হচ্ছে আমাদের জিহ্বার আগার কিনারা সামনের উপরে দুই দাঁতের মাড়ির সঙ্গে লাগবে, অর্থাৎ জিহ্বার আগার কিনারাটা সামনের উপরে যে কোনো মাড়ির সাথে লাগবে বা সামনের যে কোনো একটা মাড়ির সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে। জি, এবার আমরা আরেকবার শুনি লামের উচ্চারণ স্থান কোথায়। লামের উচ্চারণ স্থান হচ্ছে আমাদের জিহ্বার কিনারা উপরের সামনের উপরে তালুর সঙ্গে লাগানো, সামনের উপরে তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে ত, 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 ত। আচ্ছা, এরপরে হচ্ছে কি মিম। মিম হচ্ছে আমাদের দুই ঠোঁটের শূন্য জায়গা থেকে উচ্চারণ হবে এরকম হালকা আওয়াজে, মিম, মিম, মিম। এরপরে হচ্ছে নুন। নুন হরফটা একবারে সহজ, একবারে। নুন হরফটা কি একবারে সহজ। আমি নিচে একটু বাংলা লিখে দেই, তাহলে আপনাদের জন্য সহজ হবে। ওকে, আমরা নিচে লিখে দিচ্ছি লাম বা যে বড়শির মতো যেটা দেখতে, এটার নাম হচ্ছে কি লাম। তার পাশে যেটা একটা বুড়ো মানুষের লাঠির মতো দেখতে বা মুরব্বী মানুষের লাঠির মতো দেখতে গ্রামের, এটা হচ্ছে কি মিম। আর সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে কি নুন, একটা পাতিলের মতো দেখতে, উপরে একটা পাত্র আছে বা একটা গামলার মতো দেখতে, তার মাঝখানে কি একটা নোক্তা, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় নুন। নুন, নুন, নুন। নুনটা সিম্পল, শুধু উপরে তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে নুন। নুন, নুন। নুনটা মূলত উচ্চারণ হবে কিভাবে, জিহ্বার আগা তার সামনের বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়, জিহ্বার আগা তার সামনের বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া উচ্চারিত হবে নুন, 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 এভাবে। তাহলে আশা করি ইনশাল্লাহ আমরা লাম, মিম এবং নুন দেখলে চিনতে পারবো যে এটা কোন হরফ, এটা কিভাবে হয়, কোত্থেকে হয়। ওকে, আমাদের আর বাকি আছে হচ্ছে এই শেষের পাঁচটা বা চারটা অক্ষর। এই চারটা অক্ষরের মধ্যে প্রথম যে অক্ষরটা, একবারে প্রথমে যে অক্ষরটা এখানে আছে, সেটা খুবই মূল্যবান একটা অক্ষর, খুবই গুরুত্বপূর্ণ একটা অক্ষর। সেটা হচ্ছে কি অও। ওয়াও। এর এর উচ্চারণটা কি, এর উচ্চারণটা হচ্ছে ওয়াও, ওয়াও।
এই যে ওয়াওটা আমরা দেখতেছি, যত অক্ষর আছে আরবিতে তাদের মধ্যে সব থেকে সফট করে, মানে সব থেকে নরম করে আওয়াজ হয় এই ওয়াওয়ের উচ্চারণটা কেমন হয় আপনারা একটু আমার দিকে খেয়াল করেন। আমি ক্যামেরা চালু করছি। ওয়াওয়ের উচ্চারণটা হচ্ছে আমাদের এই যে ঠোঁট আছে, ঠোঁট দুইটা দেখেন না, বাচ্চারা ছোটবেলায় কেমন বাবা মার কাছে আদরে আদরে কথা বলে আবদার করে, এই ঠোঁট দুইটা ঠিক ওইরকম ভাবে উচ্চারণ হবে, এরকম গোল হবে, একটু গোল। ওয়াও 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 ওয়াও। বা আমরা হঠাৎ কোনো সুন্দর একটা জিনিস দেখলে বলি না ওয়াও কি সুন্দর, এই ওয়াওটাও ঠিক ওরকম ভাবে হবে। ওয়াওটা কি গোল আওয়াজে হবে। আপনি গাড়িতে আসতেছেন বা বাসায় পড়তেছেন বা কোনো কিছু করতেছেন, হঠাৎ যদি মনে পড়ে ওয়াও ওয়াও, ঠিক আছে। এর পরের যেটা আছে সেটা হচ্ছে কি হা, এটাকে বলা হয় হাই হাওয়াজ। হা, এই যে হাটা দেখতে পাচ্ছি আমরা, ওয়াওটা তো দেখলাম, এই যে হাটা আমরা দেখতে পাচ্ছি লাল কালি দেওয়া, এটা হচ্ছে কি, এটা হচ্ছে গোল হা বলে, এটাকে গোল হা বলে, এটাকে বলে গোল হা। ওকে, তাহলে হাটা, এই যে হাটা আমরা দেখতে পাচ্ছি এটা কোথা থেকে উচ্চারণ হবে, হা আমরা যে আওয়াজ করে পড়তেছি, এই যে হাটা এটা আসলে কোথা থেকে উচ্চারণ হবে, এটাকে বলা হয় গোল হা। এটা হচ্ছে আমাদের এই কন্ট্রোনালির শুরু, অর্থাৎ এই বডির সাথে যে অংশটা লেগে আছে এইখান থেকে উচ্চারণ হবে হা। হা একটা বড় আওয়াজে, ঠিক আছে, একটা বড় আওয়াজে উচ্চারিত হবে। হা 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 হা, এরকম ভাবে উচ্চারিত হবে। এর পরে যে ইটা আছে সেটা হচ্ছে কি হামজা, সেটা হচ্ছে হামজা। এই যে হামজাটা আছে, এই হামজাটাও সুন্দরভাবে উচ্চারিত হবে। কিরকম, হামজাটা একটু ঝাঁকুনি দিয়ে মতো, হামজা 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 হামজা, এরকম একটু রাকিবের ক্যামেরাটা বন্ধ করেন। আচ্ছা রাকিব ভাই আপনার ক্যামেরাটা একটু অফ রাখেন, ঠিক আছে। এই যে হাটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি হবে, একটু বড় আওয়াজে হবে, মানে এটাকে বলা হয় হাই হাওয়াজ। আচ্ছা হাটা আপনাদেরকে একটু বুঝাই। ওকে, আমরা যে গোল হাটাকে চিনি, এটা হচ্ছে এইটা হচ্ছে কি গোল হা, এই যেটা লিখলাম এটা হচ্ছে কি গোল হা, এই যে এরকম করে, এটা হচ্ছে গোল হা বলে এটাকে। এটাকে আবার বলে হাই হাওয়াজ। হাই হাওয়াজ। এটাকে বলে হাই হাওয়াজ, ঠিক আছে, এটাকে হাই হাওয়াজ বলে, মানে বড় হা বা বেশি শব্দ করে উচ্চারণ হবে এমন হা। আর আরেকটা যে হা আমরা পড়েছি আগে এরকম, এটাকে বলে হাই হুত্তি, হাই হুত্তি, হাই হুত্তি। তো এই যে হাই আওয়াজটা, এটা যদি লেখার মধ্যে আসলেও সেম থাকে, কিছু কিছু জায়গায় আসলে কেবল পরিবর্তন হয়, কিছু কিছু জায়গায় আসলে কেবল পরিবর্তন হয়। যেমন ধরেন আমরা লিখলাম যে এই যে আল্লাহু, এটাই দেখি, এই যে এখানে দেখেন আল্লাহু, ঠিক আছে, তো এখানে আবার দেখেন কিরকম একটা পরিবর্তন ভাবে বসছে। এরপরে যদি আপনি যেখানে যান কি পরিবর্তন থাকবে, ঠিক আছে। তো এই যে হাটা, দুইটা হা আমরা দেখতেছি, এটা কি হবে, এই যে লাল কালি যেটা, এটা হচ্ছে লাল অ্যালার্ট, এটার আওয়াজটা একটু কম হবে। আর এটা হচ্ছে সবুজ কালি, মানে এটা হচ্ছে গ্রিন অ্যালার্ট, ঠিক আছে।
কিন্তু আওয়াজটা একটু কি করতে হবে, কম করতে হবে, হ্যাঁ? আচ্ছা, এর পরে যে অক্ষরগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। আশা করি হা এবং ওয়াও এই দুটো অক্ষর আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। এর পরের অক্ষরগুলো আমরা একটু ভালো করে দেখি। সেটা হচ্ছে হামজা আর ইয়া। তাহলে এই যে হাই হুত্তিটা আমরা দেখতে পাচ্ছি, হাই হাওয়াজটা, সরি এই যে গোল হাটা, এটাকে আমরা বলবো কি, হাই হাওয়াজ। হাই হাওয়াজ, এটাকে আমরা বলবো হাই হাওয়াজ, অর্থাৎ হচ্ছে বড় হায়ের, বড় আওয়াজের ছোট হা, বড় আওয়াজের ছোট হা, বড় আওয়াজের ছোট হা। তো এই যে হাটা, আশা করি হা এবং ওয়াও, ওটা হচ্ছে কি এরকম, ওটা হচ্ছে এরকম, ওটা হচ্ছে এরকম, ঠিক আছে? হা এবং এই ওয়াও, হা এবং এই ওয়াও। ও বলতে কি, আমরা যে কোনো জিনিস দেখে কি বলি, এই ওয়াও সুন্দর বলে আমরা তাতে ক্লিক করে ঢুকে যাই, ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, এরপরে আমরা ঘন্টা কে ঘন্টা, ঘন্টা কে ঘন্টা দেখতে থাকি। ওকে, ওয়াও বলার সময় আমাদের ঠোঁটটা কি খুব সুন্দর একটা গোল আকৃতি ধারণ করবে। ওয়াও, 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 ঠিক আছে? ওয়াও মানে কি সুন্দর একটা আওয়াজ দেবে এরকম। আর যেটা হা, এটা কি একটু বড় আওয়াজ দেবে, হা, হা, হা। হা, 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 এরকম একটা বড় আওয়াজে উচ্চারিত হবে, ঠিক আছে ইনশাল্লাহ। এর পরে যেটা আছে সেটা হচ্ছে কি, এর পরের অক্ষরটা হচ্ছে হামজা। হামজা, হামজা, হামজা। এই যে হামজা অক্ষরটা আছে, এটা কি করে, এটা একটু ধাক্কা মারে, হামজা, হামজা, হামজা। এর পরে যেটা আছে সেটা হচ্ছে কি ইয়া। এর পরেরটা হচ্ছে ইয়া। এখানে যে হামজাটা আছে এটা অনেকটা কিসের মতো, দীর্ঘকার, দীর্ঘকারের উল্টা মতো দেখতে, দীর্ঘকারের উল্টা মতো দেখতে। তো এই হামজাটাকে আমরা কিভাবে উচ্চারণ করবো, আমরা এটাকে মানে এই যে হাটা, হাটা তো আওয়াজ হবে, এবার হামজাটা কেমন হবে, হামজাটা নিজে যেমন ভাবে রান্না করা যায়, ঠিক আছে? আপনারা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন? জি জি, দেখতে এবং শুনতে পাচ্ছি। ওকে, আমরা কিন্তু সর্বশেষ দুইটা অক্ষর পড়তেছি, সেটা হচ্ছে কি হামজা এবং ইয়া। আমাদের আর দুইটা অক্ষর বাকি আছে আমাদের এই অক্ষরগুলা যে ধারাবাহিকতা এটা শেষ করার জন্য। তো এই যে হামজা এবং ইয়া, হামজাটা কিভাবে চিনবো, আমরা লেখা শেষে যেমন লিখি এই দীর্ঘিকার দেই, ঠিক আছে? তো এই হামজাটা এরকম অনেকটা এই দীর্ঘকারের মতো কাজ করে, আপনার সুবিধা অসুবিধা সমস্যা সবকিছু মিলায়, ঠিক আছে? এই হামজাটার আওয়াজ হচ্ছে কিরকম, হামজা, বিয়ের আগে হামজা, অর্থাৎ জিহ্বাটা নিচের দাঁতের উপরে পড়বে, পড়ে একটা আওয়াজ হবে, এরকম হবে হামজা, 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 হামজা। হামজা, হামজা, এরকম একটা আওয়াজ দেবে বা এরকম একটা ধাক্কা দেবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি ইয়া। ইয়াটা হচ্ছে অনেকটা এরকম দেখতে, ইয়াটা আসলে সবসময় এরকম ধরনেরই আসে, এরকম দেখতে অনেকটা
কাচি বা দায়ের মতো, ঠিক আছে, অনেকটা কাচি বা দায়ের মতো। এই ইয়া উচ্চারণটা কিভাবে হবে? ইয়ার উচ্চারণটা হবে আমাদের জিহ্বার মধ্যকান উপরের তালুর সঙ্গে লেগে উচ্চারিত হবে জিম 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 জিম। এই যে জিম আমরা যে আওয়াজটা পড়ি, এই জিম এবং ইয়া একই জায়গাতে উচ্চারিত হবে। তিনটা অক্ষর এক জায়গা থেকে উচ্চারিত হয়, সেটা হচ্ছে জিম শিন ইয়া, জিম শিন ইয়া। ওকে, এই যে এটা হচ্ছে অনেকটা কি কাচির মতো দেখা যায়, নিচে দুইটা নোক্তা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো লোহা, লোহা, এটাকে আমরা বলবো লোহা। তাহলে এই ইয়াটা কেমনে উচ্চারণ হবে? ইয়াটা হচ্ছে জিহ্বার মধ্যকান, অর্থাৎ আমাদের যে জিহ্বাটা আছে এটার মাঝখান থেকে তার উপরের তালুর সঙ্গে লাগবে, এর মাঝখান থেকে কি হবে? উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে জিম 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 জিম। জিম জিম জিম। তাহলে জিমটা কোথা থেকে উচ্চারণ হবে? জিমটা আমাদের জিহ্বার মধ্যকান উপরের তালুর সঙ্গে লাগায়া, তালুর সঙ্গে লাগায় কেমন আওয়াজ হবে? কঠিন আওয়াজ হবে, মানে একটু মোটা আওয়াজ, শক্ত। জিম জিম ইয়া জিম জিম জিম। ঠিক আছে, তো আমরা অলরেডি কি এই ক্লাসটা সম্পূর্ণ করেছি ইয়ার মধ্যে দিয়ে। এখন আমরা একটু পড়ে দেখবো এই ক্লাসটা যে আমাদের কেমন মনে থাকতেছে বা কে থেকে। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আরবি হরফ টোটাল হচ্ছে কয়টি? 29টি। আরবি হরফ টোটাল 29টি, 14টি নোক্তাওয়ালা, 14টি নোক্তা ছাড়া। আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে যে অক্ষর সম্পর্কে, আমরা যে অক্ষরগুলা পড়লাম এই সম্পর্কে? হুজুর ইয়ার লাস্টে আরেকটা অক্ষর আছে। কি লাম আলিফ? জি। লাম আলিফটা আমি একটু বুঝাই। লাম আলিফটা আসলে কোনো অক্ষর না। লাম আলিফটা আসলে কোনো অক্ষর না। কেন বলতেছি? তার কারণ হচ্ছে লাম আলিফ, আমরা কি বলতেছি? লাম আলিফ। আলিফ। তো দেখেন এটা লিখি কেমনে হয় লাম আলিফ। এটা হচ্ছে কি লাম দিলেন, ঠিক আছে, জি। এই লামের সাথে আর একটা আলিফ লাগাই দিলেন, দিলে হয়ে গেল লাম আলিফ। এটা দুই ভাবে লেখা যায়, এইভাবে একবার, এটা হচ্ছে আলিফ, এটা হচ্ছে লাম, দুই সাইডে দুইটা, আর ওইভাবে লেখা যায় লাম আলিফ। তার মানে ওটা জরুরি নাই? না, এটার কোনো জরুরি নাই, এটা হচ্ছে দুইটা অক্ষর একসাথে মিলে। এটা আমি ভিতরে গেলে দেখাই দেবো, এটা এখন পড়া মানে মাথায় উল্টা একটা চাপ দেওয়া, ঠিক আছে, এটার কোনো জরুরি আমাদের নাই। জি 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 জি। ওকে ভাইজান, আমরা আগে ওই যে শরীরের মধ্যে, হ্যাঁ, লি 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 একটা আছিল না, ওটা যেরকম ক্যান্সেল হয়েছে, ওটা ওটার মতো আর কি। জি জি, আগে তো লি ছিল একটা লি লি, কাঠবিড়ালির লেসের মতো। রির জি পরে একটা লি জি ছিল। জি, আমি আমি যখন ইংলিশ মিডিয়ামে হ্যাঁ, পড়ছি কাঠবিড়ালির ছোটতে। লেসের মতো একটা ইয়ে আছিল। জি জি জি, তো লি। ওইরকম আর কি, মানে এগুলো তো কোনো ক্ষেত্রে ইউজ হয় না, এই জি, জন্য এগুলা মূলত এগুলা বাদ এগুলা দেওয়া হয়েছে। প্রয়োজন হয় না। জি এগুলা শিখলে মাথায় প্রেসার দেওয়া শুধু শুধু, এজন্য আমরা এটা চাপ নিব না। আর অন্য কোনো সমস্যা আছে কিনা অক্ষরের সম্পর্কে আমাদের? না, অন্য কোনো সমস্যা নাই। আমি এটা একটু ক্লিয়ার হইলাম যে এটা দরকার আছে কিনা। জি,
আগামী ক্লাসে কিন্তু প্রত্যেককে পড়া দিতে হবে, প্রত্যেকের কাছে পড়া জিজ্ঞেস করব 2 মিনিট করে। সো জি এখন আর যদি কারো কোনো প্রবলেম থাকে জিজ্ঞেস করতে পারেন। আর একটা বিষয় আপনাদেরকে বলি যে ধরেন আপনারা একটা বিষয় 10 বার জিজ্ঞেস করছেন আমারে, তারপরে বুঝেন নাই, হইতে পারে এমন যে 10 বার বুঝেছেন কিন্তু আমারে মানে বলতেছেন যে আপনি পান নাই, তো তখন বা বুঝেন নাই এরকম যদি আপনারা বলেন যে ওস্তাদ আপনি আইন গয়েন বা তজ আমাকে পড়াইছেন, আমি এটা বুঝি নাই, আমারে আবার বুঝাই দেন, আমি পার্সোনালি আপনাকে যার সমস্যা হবে তাকে পার্সোনালি নক দিয়ে তাকে বুঝাই দেবো যে এখানে কোনো সমস্যা আছে কিনা বা সে কিভাবে সমাধান করতে পারে ইনশাআল্লাহ। তো আমাদের টোটাল আরবি হরফ হচ্ছে কয়টি? টোটাল আরবি 29 হরফ 29টি। তাহলে এই আমার মনে 29টা যে হরফ, এই 29টা হরফ টোটাল আমরা কি উচ্চারণ এবং মাখরাজ এবং অক্ষরগুলো চেনার উপায় শিখলাম। এখন আপনাদেরকে একটা কথা জানাই রাখি, সেটা হচ্ছে আপনারা এটা প্রেশার নেবেন না যে এটার উচ্চারণ এই জায়গাতে হবে, মাখরাজ আমার তো হচ্ছে না, এরকম জি দরকার জি নাই। এটাই মাখরাজ নিয়ে আমার মনে কোনো হয় প্রেশানই হবেন না, কারণ ধরেন আমি একটা বিষয় একটু দেখাই আপনাকে, এদিকে সামনের দিকে ধরেন আমরা এইখানে পড়তেছি, ধরেন এইটা পড়তেছি, ধরেন উপরে এটা আমরা এটা দিয়ে উদাহরণ করি, ধরেন এই জিমপে জু জিমজে জি জু জি, আমরা এটা দিয়ে কি করতেছি, আমরা এটা দিয়ে পড়তেছি। তখন যদি আপনাদের মাখরাজ ভুলে যান, আমি সাথে সাথে বলবো জিমের মাখরাজ হচ্ছে কি দাঁতটা শক্ত করে পড়া, তাহলে সে তখনই পড়বে জিম জিম পেশ জু জিমজের জি জু জি। জি ওকে, তাহলে এইরকম হইলে তো আশা করি আপনাদের সমস্যা হওয়ার কথা না। যদি আমি এই সামনের ক্লাসগুলোতে প্রতিটা ক্লাসে আমি স্মরণ করাই দেবো যে এই যে শিন দেখতেছেন, এটার মাখরাজ হচ্ছে কি সামনের সিনপেশু না জি শিনপেশু শিনপেশু সু সু। শু তো আশা করি আপনাদের আজকে যে ক্লাসটা নেওয়া হয়েছে এটাতে বুঝতে কোনো অসুবিধা আশা করি নাই কারো। জি আমার মনে হয় অক্ষরের সমস্যা নাই, তবে যা একটু কনফিউশন আছে মাখরাজের মধ্যে আছে, উচ্চারণের ব্যাপারটা। জি মাখরাজটা একদিনে ক্লিয়ার হবে না, এটা আস্তে আস্তে প্রতিদিন ক্লাস করতে করতে হবে। যেমন জি জি দেখেন আজকে কিন্তু প্রতিটা অক্ষরের মাখরাজ বলছি,